মণিপুর নামের ছোট্ট একটা গ্রামে মনির নামের এক কৃষক বসবাস করত। সেই কৃষকের বাবা মা সে ছোট্ট থাকতেই মারা গেছিল। তখন থেকেই চাষি বিমলা বুড়ির কাছে বড় হয়েছিল। একদিন বিমলা বুড়ি বলল, বাবা, সংসারের বোঝা আর টানতে পারছি না যে, তুই একটা বিয়ে থা করে নে। এই বয়সে আর কত করব আমি বল? তোর বউয়ের মুখখানা দেখে মরতে চাই বাপধন, একটা বিয়ে থা করে নে। কিন্তু মা, আমি তো এখনো সেরকম টাকা পয়সা জমাইনি ভবিষ্যতের জন্য, বা বিয়ে করার মতো এখনো তেমন অর্থ সম্পদ হয়নি। আমি এখন কি করে বিয়ে করি বলো? আরে বাবা, তোকে আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না। তুই এখন না হয় বর্তমানটা নিয়েই ভাব। যেটুকু টাকা পয়সা দিয়েছে আল্লাহ, তাতে আমার মনে হয় একটা বউ তুই চালাতে পারবি, কোনো সমস্যা হবে না। বিয়েটা করে নে বাবা, বিয়েটা করে নে। এরপর মনির প্রতিদিনের মতোই মাঠের কাজ করার জন্য চলে যায়। কাজ শেষে মনির তার বন্ধু সুরেশের সাথে মাঠের মধ্যেই দুপুরের খাবার খেতে বসে। আরে বন্ধু, তোর মুখটা এমন পানসে দেখাচ্ছে কেন? কি হয়েছে রে বন্ধু? কোনো সমস্যা হয়েছে কি? আমাকে বল, আমাকে বলতে পারিস। আরে তেমন কিছু না বন্ধু, মা বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু আশেপাশে তো তেমন কোনো ভালো পাত্রীও চোখে দেখছি না। আচ্ছা, তোর দেখা মতো বা তোদের আত্মীয় স্বজনদের মধ্যে ভালো কোনো পাত্রী আছে কি আমি বিয়ে করার মতো? না, আমার পরিবারে তেমন কেউ নেই, তবে আমার পরিচিত একজন আছে। ওই যে বাবুল কৃষক আছে না, ওর দুইজন যমজ মেয়ে আছে, খুবই সুন্দরী। তুই কিন্তু চাইলে ওদের সাথে কথা বলে দেখতে পারিস। তবে একটা শর্ত আছে, বাবুল কৃষক কিন্তু তার দুই যমজ মেয়েকে এক বাড়িতেই বিয়ে দেবে। কি বলিস বন্ধু? একটা বিয়ে করেই কিভাবে চালাবো বুঝতে পারছি না, তুই আবার দুইটা বিয়ে করার কথা বলছিস। আরে বন্ধু, অত চাপ নিস না, দুই বউ বিয়ে করার সুবিধা আছে। একজন তোর সেবা করবে আর একজন কাকিমার সেবা করবে। বেশ কয়েক মাস পর সত্যি সত্যিই মনির ওই কৃষকের দুই যমজ মেয়েকেই বিয়ে করে নেয়। দুই যমজ বউই দেখতে ছিল ভীষণ সুন্দরী এবং রূপবতী। চাষির ছোট বউয়ের নাম ছিল কুটিলা। সে ছিল ভীষণ শিক্ষিত। গ্রামের মধ্যে সবচেয়ে উচ্চ শিক্ষিতই হলো কুটিলা। সে সারাদিন তার নিজের রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকত। অন্যদিকে চাষির বড় বউয়ের নাম হলো সরলা। সে ছিল ভীষণ মায়াবী প্রকৃতির। সব সময় সংসারের কাজকর্ম করত এবং শাশুড়ির সেবা যত্ন করত, কিন্তু সে শিক্ষিত ছিল না। এই বড় আপা, আমার কাপড়গুলো একটু ধুয়ে দে তো, কাপড়গুলো খুব ময়লা হয়ে গেছে। আচ্ছা দাঁড়া বোন, আমি রান্না বসিয়েছি তো, রান্নাটা হোক, তারপর আমি তোর কাপড়টা ধুয়ে দিচ্ছি। এত বড় সাহস তোর, আমার মুখের উপর না বলে দিলি? তোর মতো অশিক্ষিত গাইয়া ভূত কখন নিজের রান্না শেষ করবে তারপর আমার কাজ করবি? জলদি যা বলছি, এক্ষুনি। হয়েছে ছোট, থাম এবার। সারা জীবন বাবার বাড়িতে আমার শিক্ষা দীক্ষা নিয়ে খোঁটা দিয়েছিস, ছোট বড় অনেক কথাই শুনিয়েছিস, আর এখন শ্বশুর বাড়িতে এসেও এমন করছিস। আচ্ছা ঠিক আছে, আমি রান্না ফেলে আগে তোর কাপড়গুলোই ধুয়ে দিচ্ছি। ছোটবেলায় টাকার অভাবে বাবা দুই বোনকে একসাথে পড়াতে পারেনি, তাই আমি নিজে না পড়ে ছোট বোনটাকে পড়িয়েছি। আর এখন ও কথায় কথায় আমাকে অশিক্ষিত মূর্খ বলে গালি দেয়। হায় আল্লাহ! এমন সময় তার শাশুড়ি ওখানে এসে বলে, বড় বৌমা, ও বড় বৌমা, তুমি এখন কাপড় কাচতে বসেছ? এই তো কিছুক্ষণের মধ্যেই মনির চলে আসবে। মাঠে সারাটা দিন আমার ছেলেটা কাজ করেছে, বাড়িতে এসে যদি খাবার না হয় তাহলে কেমন লাগে বলো তো? রান্না না শেষ করে কাপড় কাচতে বসেছো কেন? আসলে মা, ছোট আমাকে খুব তাড়া দিচ্ছিল কাপড়গুলো ধোয়ার জন্য, তাই আমি তাড়াহুড়ো করে কাপড়গুলো ধুতে এলাম। আমি তাড়াতাড়ি করছি মা, তারপরে গিয়ে রান্নাটা শেষ করব। আচ্ছা ঠিক আছে বৌমা, অত তাড়াহুড়ো করতে হবে না।
তুমি কাপড়গুলো কাচো, আমি না হয় ছোট বৌমাকে বলছি রান্নার দিকটা সামলে নিতে। ওদিকে মনিরও চলে আসবে, আসলে না খেতে পেলে খুব রাগ করবে। ছোট বৌমা, তুমি তো দেখছি বসেই আছো মা, যাও না রান্নাটা একটু সামলে নাও। ওদিকে মনির কাছ থেকে ফিরে এলো বলে এখনো যে রান্না শেষ হয়নি, ওদিকে বড় বৌমাও কাজে ব্যস্ত। তুমি নাকি তাকে এক গাদা কাপড় ধুতে দিয়েছো, ও সেগুলোই করছে। যাও না মা, রান্নাগুলো একটু সামলে নাও। কি বলছেন আপনি? আপনার এত বড় সাহস! আমার মতো শিক্ষিতা সুন্দরী মেয়েকে আপনি কাজের হুকুম করছেন? কি বলছো বৌমা এসব? এটা তো তোমারই সংসার, এখানে শিক্ষিত অশিক্ষিতর কি আছে? নিজের সংসারের কাজ করবে, এতে আবার শিক্ষিত অশিক্ষিত এসব কোথা থেকে আসছে বৌমা? আপনার মতো মূর্খ মহিলারা এসব বুঝবে না। আর হ্যাঁ, ভবিষ্যতে আমাকে কোনো কাজের হুকুম দেওয়ার আগে 10 বার ভেবে নেবেন। আমি আপনার বড় বউয়ের মতো অশিক্ষিত মূর্খ না, চাইলেই আমি সব কাজ করতে পারবো না, ওকে? সারাদিন পর মনির চাষি ঘরে এসে দেখে তার বউ মনমরা হয়ে শুয়ে আছে। ছোট বউ, ও ছোট বউ, কি হয়েছে তোমার? এই অবেলায় মন খারাপ করে শুয়ে আছো কেন? ওহ, তুমি এসেছো? আসলে আমার শরীরটা না খুব খারাপ। সকাল থেকেই শরীরটা ম্যাচ ম্যাচ করছে, হাত পা ব্যথা করছে, গায়ে জ্বরও এসেছে মনে হয়। আর এরই মধ্যে তোমার মা আমাকে কাজ করতে বলেছে। সংসারের কাজ করিনি বলে আমাকে কত কথা শোনালো। এই ছিল আমার কপালে। কি বলছো তুমি এসব? মা তোমাকে কাজ করার জন্য বকাঝকা করেছে? কেন, বড় বউ কিছু বলতে পারলো না? বড় আপা কিছু বলবে? ওই তো আরো মায়ের মাথাটা খারাপ করে দিয়েছে। আমার নামে এটা সেটা মায়ের কাছে বুঝিয়ে ওর জন্য আরো মা আমাকে অনেক বেশি কথা শোনালো। ও তো সব সময় আমাকে হিংসে করে। আমি একটু বেশি শিক্ষিত, এই জন্য ও সব সময় আমার সাথে এরকম করে। আচ্ছা ঠিক আছে ছোট বউ, তুমি কষ্ট পেও না। আমি মাকে এবং বড় বউকে ঠিকভাবে বুঝিয়ে বলবো। তারা আর কখনোই তোমার সাথে এরকম কোনো ব্যবহার করবে না, আর কোনো কাজের কথাও তোমাকে বলবে না। তুমি এখন শুয়ে রেস্ট করো, আমি দেখছি। বাবা মনির, কখন এলি রে বাপ? কাজ থেকে এসেছিস, আমি খেয়ালই করিনি। হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে খেতে দিচ্ছি রে বাপ। দাঁড়াও মা, খাওয়া দাওয়া পরে হবে। আগে তোমার সাথে আর বড় বউয়ের সাথে কিছু কথা আছে। আমার ছোট বউয়ের শরীর খারাপ, তারপরেও তোমরা নাকি তার সাথে খারাপ ব্যবহার করেছো, কাজের কথা বলেছো, আর কথাও শুনিয়েছো অনেক। এটা কি তোমরা ঠিক করেছো বলো? একে ওর শরীর খারাপ, তারপর আবার তোমরা সংসারের কাজের জন্য কথা শুনিয়েছো। তোমাদের কাছ থেকে এমনটা আশা করিনি মা। কি বলছিস বাবা? আমি যখন ছোট বৌমাকে রান্নাটা বসাতে বলেছিলাম, তখন তো ছোট বৌমা সুস্থই ছিল, নিজের ঘরে বসে বসে সাজগোজ করছিল। আর বড় বৌমা কাজ করছিল। এজন্য আমি ছোট বৌমাকে বলেছিলাম যদি রান্নাঘরের কাজগুলো একটু সামলে নেয়। হ্যাঁ গো, ছোট আসলেই অসুস্থ ছিল না, মা ঠিকই বলছে। বড় বউ, তুমি চুপ থাকো। তোমাকে আর আমাকে জ্ঞান দিতে আসতে হবে না। নিজের ছোট বোন হয় তোমার, তারপরেও তুমি ওকে নিয়ে হিংসা করো, এটা খুবই খারাপ। তুমি তো মাকে একটু বোঝাতে পারতে, তাই নয় কি? বরং তুমি উল্টো আরও মার সাথে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। এটা খুবই খারাপ। ও তো তোমার নিজেরই ছোট বোন, তাই না? আচ্ছা যাই হোক, বড় বউ, মা, তোমরা আর ভবিষ্যতে কুটিলার সাথে এমন কোনো খারাপ আচরণ করবে না, এটা মনে রেখো। ছোট বউ কুটিলা বেশ শিক্ষিত ছিল, আর তাই চাষি বড় বউয়ের চেয়ে ছোট বউকেই বেশি ভালোবাসতো। দুপুরবেলা পরিবারের সবাই মিলে খাবার খেতে বসে। তখন মনিরের মা বলে ওঠে, হ্যাঁ রে বাবা, কেমন লাগছে খাবারগুলো? বড় বউয়ের রান্নাটা কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর। আমার তো খুবই সুস্বাদু লেগেছে। তা তোর কেমন লাগছে বাবা? আসলে সত্যি কথা বলতে মা, সত্যি বড় বউয়ের রান্না অসাধারণ, খুব ভালো লাগছে। বড় বউ, এমন রান্না কিন্তু আরও খাওয়াতে হবে।
হ্যাঁ হ্যাঁ, কেন খাওয়াবো না? নিন না, আর একটু নিন। আমি কিন্তু বেশি করেই রান্না করেছি। আরে কি বলছেন আপনি? ওর রান্না তো মোটেও ভালো লাগছে না আমার। আমার রান্না খেয়ে দেখবেন, আমি আরও সুস্বাদু করে রান্না করতে পারি। আজকে শরীরটা খারাপ থাকায় আমি রান্না করতে পারিনি। এরপর আমি রান্না করে খাওয়াবো আপনাকে, দেখবেন হাত চাটতেই থাকবেন। আমার মতো এত সুন্দরী আর শিক্ষিতা বউ থাকতে ওই সরলা রান্না করে খাইয়ে আমার স্বামীর মন জয় করবে, এটা আমি কোনোভাবেই হতে দেব না। আমি বেঁচে থাকতে এটা সম্ভবই না। তাই এখন থেকে ওর চেয়ে বেশি মজা করে আমি রান্না করব, আর দেখিয়ে দেব কে বেশি ভালো রান্না করে। খালি সকালটা হোক, তখন দেখবি মজা। পরের দিন সকালবেলা দুই বউ মিলেই স্বামীর জন্য রান্না করতে থাকে। হ্যাঁ রে ছোট, তোকে কি আমি কোনোভাবে সাহায্য করব? এর আগে তো কখনোই তুই রান্না বান্না করিসনি। আমার কোনো সাহায্য লাগলে বল, আমি শিখিয়ে দিচ্ছি। আমি শিক্ষিত মানুষ, আমাকে আগে থেকে রান্না বান্না করতে হয় না। আমি যেটা করি পারফেক্টলি করি। দেখবি তোর চেয়ে আমার রান্না আরও অনেক ভালো হবে। আমার কোনো সাহায্য দরকার নেই তোর কাছে। অশিক্ষিত মূর্খ একটা মানুষ, তার কাছ থেকে নাকি আমি সাহায্য নেব? হুম। আচ্ছা বাবু, ঠিক আছে। আমার সাহায্য যখন তোর লাগবেই না, তখন আমি একটু পানি নিয়ে আসি। কলসের পানিগুলো শেষ হয়ে গেছে। এই বলে সরলা গেল পানি আনতে, আর সেই সুযোগে কুটিলা, তোর রান্না আমার চেয়েও মজা হবে, এটা আমি কোনোভাবেই হতে দেব না। দেখ আমি কি করি। এই বলে কুটিলা এক গাদা লবণ ঢেলে দিল সরলার রান্না করা তরকারির মধ্যে। কুকীর্তি করে কুটিলা জলদি জলদি সেখান থেকে চলে যায়। দুপুরবেলা দুই বউ তাদের স্বামীকে খেতে দেয়। হ্যাঁ গো স্বামী, এই গরমের মধ্যে দুপুরবেলা উনুনের কাছে বসে বসে আপনার জন্য পনিরের তরকারি রান্না করেছি। খেয়ে দেখুন তো কেমন হয়েছে। আহারে, তা এই দুইটা কড়াইয়ের মধ্যে তোমার পনির রান্নার কড়াই কোনটা বউ? এই দুইটা কড়াই তো দেখতে প্রায় একই। এই খেয়েছে রে, কোনটা যে আমার তা তো গুলিয়ে ফেলেছি। মনে হয় ডান দিকেরটাই আমার। হ্যাঁ হ্যাঁ গো, ওই 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 ডান দিকেরটাই আমার, ওইটাই আপনি খান। আরে ছোট, ওই ডান দিকেরটা তো তোর না, ওই ডান দিকেরটা আমার। বড় আপা, তুই একটু চুপ থাক। আমার রান্না বেশি ভালো জন্য অদল বদল করতে চাচ্ছিস তাই না? আমি জানি কোন রান্নাটা আমার। ওই ডান দিকের কড়াইটাই আমার রান্না করা পনির। এরপর চাষি ছোট বউয়ের কথা মতো ডান দিকের কড়াই থেকেই পনিরের তরকারি তুলে নিয়ে গপ গপ করে খেতে শুরু করে। কিন্তু একটু খেতে না খেতেই মনির সমস্ত তরকারিগুলো মুখ থেকে ফেলে দেয়। এ কি স্বামী, আপনি খাবারগুলো মুখ থেকে ওভাবে ফেলে দিলেন কেন? কি হয়েছে? এহে, এত নুন কেন ছোট বউ তোমার তরকারিতে? খাবার মুখে দেওয়ার সাথে সাথে মুখটা যেন নুনে জ্বলে গেল আমার। এ রে, তার মানে দিদি ঠিকই বলছিল, এই ডান দিকের কড়াইটা আমার ছিল না। কিন্তু যা হয়েছে হয়েছে, এখন একটু আমাকে অভিনয় করতেই হবে। কি কি বললে তুমি? আমার রান্না করা খাবারটা নুনে পোড়া? আমি তোমাকে খাবার দেওয়ার আগেও চেখে দেখেছিলাম, খাবারটা তো ঠিকই ছিল। তাহলে এমন হলো কি করে? আমি জানি, নিশ্চয় বড় আপা আমার উপর হিংসা করে আমার খাবারে নুন মিশিয়ে দিয়েছে। আমার রান্না করা খাবার বেশি মজা হয়েছে, এটা ওর সহ্য হয়নি। আরে ছোট, তুই এসব কি বলছিস? আমি তো রান্না করার সময় পুরোটা সময় তোর কাছেই ছিলাম। তাহলে আমি কিভাবে এটা করলাম বল, বল তো দেখি। সরলা, চুপ করো তুমি। খাবারের মধ্যে এই পরিমাণ নুন কখনোই স্বাভাবিক কোনো ঘটনা নয়। আমার ছোট বউ কখনোই মিথ্যা বলবে না। এই খাবারে তুমিই কিছু করেছো। ছি, তোমাকে আমার ঘৃণা লাগছে। খাবার জিনিসের মধ্যেও এরকম কেউ করতে পারে? তুমি আমাকে কত সুন্দর করে বানিয়েছো। কত ভালো হতো যদি আমার বাবার একমাত্র মেয়ে আমি হতাম। কত চেষ্টা করেও আমার স্বামীর কাছে ওকে খারাপ বানিয়ে এই বাড়ি থেকে বের করতে পারছি না। এবার আমাকে এমন কিছু ভাবতে হবে যাতে স্বামী ওকে ঘাড় ধরে এই বাড়ি থেকে বের করে দেয়।
রাতের বেলা কুটিলা চুপি চুপি বড় বউয়ের ঘরে এসে তার গহনার একটি বাক্স তার খাটের তলায় রেখে দেয়। স্বামী, ও স্বামী, আমার সর্বনাশ হয়ে গেল রে। আমার কত শখের গহনাগুলো খুঁজে পাচ্ছি না। আমাদের গ্রামের মধ্যে অনেক চোর ডাকাত আছে, ওরা কোনো এক ফাঁক বুঝে মনে হয় তোমার গহনা চুরি করে নিয়ে গেছে। তুমি কেঁদো না বউ, আমি আবার তোমাকে গহনা গড়িয়ে দেব। আরে তুমি কি বলছো? কাল রাতেও আমি গহনাগুলো দেখেছিলাম। রাতের মধ্যে কি গহনাগুলো গায়েব হয়ে যাবে নাকি? আমার মনে হয় এই ঘরের মধ্যেই কোনো চোর আছে, আর সেই আমার জিনিসটা চুরি করেছে। আরে ছোট বউ, তুমি এসব কি বলছো? আমাদের ঘরের মধ্যে চোর আসবে কোথা থেকে? আমি তো এরকম কাউকে দেখছি না। ঘরের মধ্যে চোর দেখতে পাবেন কি করে? চোখের মধ্যে তো সরিষা ফুল গুজে রেখেছে। আমার মনে হয় বড় আপাই আমার গহনাগুলো চুরি করেছে। যদি বিশ্বাস না হয় তাহলে চলুন না, চলুন বড় আপার ঘরটা তল্লাশি করে দেখি। আমার মনে হয় আমার গহনাটা আমি ওই ঘরেই পাবো। আরে কি বলছো তুমি ছোট বউ? বড় বউ আর যাই হোক চোর হতে পারে না। আর তাছাড়া সে তো তোমার নিজেরই বড় বোন। হুম, ওই কথা বলো না। কারণ ও কখনোই আমাকে নিজের ছোট বোন মনে করেনি। ও সব সময় আমাকে হিংসে করে। যাই হোক, চলো না, চলো ওর ঘরে গিয়ে দেখি। ওর ঘরে গিয়ে গহনাটা পেলেই তো বুঝতে পারবো। তখনই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এরপর চাষি আর ছোট বউ মিলে বড় বউয়ের ঘরের দিকে যায়। আর সেখানে গিয়েই চাষির চোখ পড়ে বড় বউয়ের খাটের নিচে। সেখানে গহনার বাক্সটি পড়েছিল। আরে ছোট বউ, আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তুমি তো দেখছি ঠিকই বলেছিলে। বলেছিলাম না আমি? এখন বিশ্বাস হলো তো ছোট বউয়ের কথা? সব সময় তো ওর মুখোশটা দেখে আপনি সবকিছু বলে যান। আসলে ও একটা শয়তানি। বড় বউ, ওই বড় বউ, বড় বউ। কি হয়েছে স্বামী? আপনি এভাবে ডাকছেন কেন? এই কি ছোট, তুই হঠাৎ করে আমার ঘরে? কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা তো হবেই। যেই ঘরে তোমার মতো মুখোশধারী চোর লুকিয়ে থাকে, সেই ঘরে সমস্যা হবে না? তোমার গহনার দরকার ছিল, আমাকে বলতে পারতে। তাই বলে নিজের ছোট বোনের গহনা চুরি করবে? ছি! এ কি স্বামী, কি বলছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে ছোট, আমাকে বল না। বড় আপা, আর ন্যাকামি করিস না। আমি না তোর মুখোশটা আমার স্বামীর সামনে খুলে দিয়েছি। হাতে নাতে তুই ধরা পড়ে গেছিস। আমার স্বর্ণ চুরি করে তুই রেহাই পাবি ভেবেছিলি? ছোট, মুখ সামলে কথা বল। তুই এতদিন আমাকে নানাভাবে অপমান করেছিস, বেইজ্জতি করেছিস। আমি সব কিছু মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু এই চুরির অপবাদ আমি কোনোভাবেই মানতে পারছি না। আমি এটা মানবও না। কোন মুখে তুমি এসব কথা বলছো? তোমার মতো এমন বউয়ের আমার দরকার নেই। বেরিয়ে যাও এ বাড়ি থেকে, বেরিয়ে যাও। এ কি রে বাবা, সকাল সকাল বড় বৌমার ঘর থেকে এত চেঁচামেচি কিসের দেখি তো? কি হয়েছে বাপজান? কেন এত চেঁচামেচি করছিস তোরা? আরে বাবা মনির, কি হয়েছে? কি বলেছিস বড় বৌমাকে? বড় বৌমা কাঁদছে কেন? কি আর বলবো মা, তোমার এই আদরের বড় বৌমা ছোট বউয়ের গহনা চুরি করে শেষে কিনা ধরা খেয়েছে। হ্যাঁ, কি বলছিস বাবা এসব? চোর, তাও আবার বড় বৌমা? কোশ্চিন কালেও এটা সম্ভব না। বড় বৌমা কোনো কালেই চুরি করতে পারে না। বড় বৌমা চোর নয় বাবা, তোর কোথাও একটা ভুল হচ্ছে। মা, আপনি চুপ করুন। আপনি যে সব সময় বড় বউয়ের পক্ষেই কথা বলেন, সেটা আমি খুব ভালোভাবেই জানি। কিন্তু এবার আর এসব বলে লাভ নেই, কারণ আমি আর আমার স্বামী ওকে হাতে নাতে ধরে ফেলেছি। মা, তোমাকে তোমার ছেলে সত্যিটা বলার পরেও তুমি এই চোরের পক্ষ নিয়ে যাচ্ছ? আমি কিন্তু এটা মানবো না মা। আর বড় বউ, তুমি এসব ন্যাকা কান্না বাদ দাও আর বাড়ি থেকে বেরিয়ে যাও এক্ষুনি। বাবা, তোকে ছোটবেলা থেকে এত কষ্ট করে মানুষ করলাম, আর তুই কিনা তোর মায়ের কথা বিশ্বাস করছিস না? যাই হোক, তুই যদি এই মিথ্যা অপবাদে বড় বউকে বের করে দিস, তাহলে আমিও তার সাথে এই বাড়ি ছেড়ে চলে যাব। মা, তোমাকে এত করে বোঝানোর পরেও যদি তুমি বড় বউয়ের পক্ষে নাও, তাহলে আমার কিচ্ছু করার নেই। ওর সাথে তুমিও এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। এরপর বড় বউ আর তার শাশুড়ি বাড়ি ছেড়ে চলে যায় এবং গ্রামের শেষে একটা ছোট্ট কুটিরে তারা থাকতে শুরু করে। এভাবে পার হতে থাকে বেশ কিছুদিন।
চাষি সুরেশ তার ছোট বউকে নিয়ে বেশ আরাম-আয়েশে জীবন পার করছিল। অন্যদিকে সুরেশের মা আর বড় বউ লোকের বাড়ি কাজকর্ম করে অনেক কষ্টে দিনকাল পার করছিল। ঠিকমতো খাবার খেতে পেত না। খাবার না পাওয়ার কারণে সরলার শাশুড়ি ভীষণ অসুস্থ হয়ে পড়ে, যা দেখে বড় বউয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। হে বিধাতা, মা তো অসুস্থ হয়ে গেছে, মাকে যে চিকিৎসা করাবো সে টাকাও আমার কাছে নেই, ভালো কিছু যে খেতে দেব সেই খাবার কেনার টাকাটাও নেই। যাই ঘাটের পাড় থেকে একটু পানি এনে মায়ের গাটা মুছে দিই, জ্বরে যে গাটা পুড়ে যাচ্ছে। এভাবে সরলার যত্নে তার শাশুড়ি সুস্থ হয়ে ওঠে এবং তারা মানুষের বাড়িতে কাজ করে তাদের দিন ভালোই কাটছিল। হ্যাঁ রে বৌমা, আমি আবার আগের মতো সুস্থ বোধ করছি। আমি তো ভুলেও ভাবিনি আমি এত জলদি সুস্থ হয়ে যাব। বেশ কিছুদিন পর চাষি অনেক অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। সে আর কাজ করতে যেতে পারে না। দীর্ঘকাল কাজে না যাওয়ার কারণে সুরেশের সংসারে ভীষণ অভাব দেখা দেয়। ঘরের সমস্ত খাবার ফুরিয়ে গেছিল। হে বিধাতা, তুমি আমায় কোন পাপের ফল দিচ্ছ? স্বামী অসুস্থ, ঘরে পড়ে আছে, ঘরে অভাব, খাবার দাবার কিছুই নেই। এদিকে সমস্ত কাজকর্ম করতে করতে কোমরটা ব্যথা হয়ে গেল। বড় আপা শাশুড়িকে বিদায় করার পর থেকে খেটেই মরছি। একদিন সকালে হঠাৎ সরলার বাড়িতে প্রতিবেশী সুনয়না তার ছোট ছেলে রাজুকে নিয়ে হাজির হয়। আরে সুনয়না আপা, তুমি সকাল সকাল না জানিয়ে এই গরিবের বাড়িতে হঠাৎ করে? আরে ছোট্ট রাজু যে অনেক বড় হয়ে গেছিস, কেমন আছিস তুই? আমি ভালো আছি খালা। হ্যাঁ রে সরলা, শোন না, বেশ তাড়াহুড়োর মধ্যেই তোর বাড়িতে এলাম। শুনলাম তোর স্বামী সুরেশ নাকি ভীষণ অসুস্থতায় বিছানায় পড়ে গেছে। অবস্থা বেশি একটা ভালো না। রাগ অভিমান ভেঙে তুই একটু তোর স্বামীকে দেখতে যাস কেমন? সঙ্গে সঙ্গে সরলা তার শাশুড়ির কাছে এসে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে আর অঝরে কাঁদতে থাকে স্বামীর জন্য। সে কি বৌমা, আমার ছেলের শরীর খারাপ, চল জলদি চল, আমরা যাব। কিন্তু মা, ওরা তো আপনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, তারপরও আপনি যাবেন? আমি একাই যাই না হয়। এ তুই কি বলছিস সরলা বৌমা? আমার কলিজার ধন অসুস্থ হয়ে গেছে, কি অপমান করেছে না করেছে সেগুলো আর মাথায় নেই বৌমা। আমি ওর আসল মা না হতে পারি, কিন্তু ওকে আমি নিজের ছেলের চেয়েও বেশি ভালোবেসেছি। এবার চল। এরপর বড় বউ এবং তার শাশুড়ি সুরেশের বাড়িতে চলে যায়। এরপর সরলা তার যত্ন করতে থাকে এবং সরলার যত্নে তার স্বামী সুরেশ সুস্থ হয়ে যায়। এরপর সুরেশ তার ভুল বুঝতে পারে। মা, বউ, তোমরা আমায় ক্ষমা করে দিও। আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, আর আজ আমার খারাপ সময় তোমরা ছুটে এসে আমায় ঠিক করে দিলে। বড় বউ, তুমি কম শিক্ষিতা ছিলে বলে কোনো দিন আমি তোমার মূল্য দিইনি। আমায় ক্ষমা করে দাও বড় বউ। হ্যাঁ গো আপা, তুই আমায় ক্ষমা করে দিস। তোকে আমি বড় আপা হিসেবে কোনো দিনই সম্মান করিনি, আর আজ তুই কিনা আমার স্বামীর বিপদে তার জীবনটা রক্ষা করেছিস। আমার ভুলের কারণেই তোকে এই বাড়ি ছাড়তে হয়েছে। আমায় ক্ষমা করে দে বোন আমার। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এতে আমি খুশি রে ছোট। আর স্বামীর বিপদে স্ত্রী আগে আসবে, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ রে বাবা সুরেশ, যদিও আমি তোর আসল মা না, তারপরেও তোকে লালন পালন করেছি। সেই হিসেবে তোকে একটা কথা বলি, কোনো দিন কোনো মানুষকে তার বাহ্যিক আর শিক্ষাগত যোগ্যতার কারণে মূল্য দিবি না। মানুষকে মূল্য দিবি তার মনের সৌন্দর্য দেখে। এরপর থেকে চাষি সুরেশ তার মা আর তার দুই বউকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে থাকে। দুই বউকে সে সমানভাবে ভালোবাসতো, আর ছোট বউ কুটিলাও তার বড় বোনের সাথে আর হিংসা করতো না।